প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ৩ লেখনীতে জান্নাত নুসরাত। কিছুক্ষণ আগের পরিষ্কার আকাশ এখন কালো মেঘের আধারে ঢেকে গিয়েছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পরপরই মেঘের গর্জন ভেসে আসছে আকাশ থেকে। ক্রিং ক্রিং শব্দ তোলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে রিক্সা, সাইকেল। হঠাৎ হঠাৎ মাটি বহনকারী ট্রাকগুলো উচ্চ শব্দে হর্ন বাজিয়ে তীব্র গতিতে রাস্তা দিয়ে চলছে। বৃষ্টির পানিতে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া রাস্তায় কাদামাটি ট্রাকের চাকার গতিতে ছিটকে এসে পড়ছে সৈয়দবাড়ি ঘিরে রাখা গেটে। বারান্দায় দাঁড়িয়ে উদাস চোখে তাকিয়ে এসব লক্ষ্য করছিল ইশরাত। সে যতটুকু বুঝতে পেরেছে, আজ সে বাবা, বোন আর মা এই বাড়ি থেকে চলে যাবে আজীবনের জন্য। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মেইলি মুখটা কাদো কাদো হয়ে গেল। তারপর মুখে হাতের তালু চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বড় বাবার করা অপমান বারবার চোখের সামনে ভেসে আসতে লাগলো ছোট্ট মেয়েটার। মেয়েটা মুখে হাত চেপে রেখে কান্না থামায়। চোখের সামনে ভেসে ওঠে অপার্থিব দৃশ্যটা মনে করে খুব করে মুখ শক্ত করে নেয়। সে মনে করতে চায় না এই দৃশ্য, তবুও মনে পড়ে যায়। চোখের সামনে ধীরে ধীরে ভেসে ওঠে আজ সকালে পাঠাগারে বসে মাথা চাপড়ে আহাজারি করে বাবার কান্না। ভাইয়ের কথা মেনে বাড়ি ছেড়ে দিতে রাজি হলেও মনে মনে ঠিক আশা নিয়ে বসেছিলেন ভাই আজ মানিয়ে নেবে। কিন্তু তিনি আবারও হতাশ হলেন যখন দেখলেন আজ ভাইয়ের রুম থেকে নামাজ পড়ার কোনো শব্দ আসছে না। তার এই আহাজারি দাঁড়িয়ে নীরবে দেখছিল ইশরাত। বাবার সামনে যায়নি, বাবা হয়তো তাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়বেন এই অবস্থায়। ইশরাতের মনে হলো আবারও গলার কাছে কিছু দলা পাকিয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে চোখ চেপে ধরতেই হেঁচকি উঠে গেল। তারপর এক ফোঁটা পানি আবার গড়িয়ে পড়ল শুভ্র গাল বেয়ে। নিজের বাবাকে নিয়ে এত চিন্তায় ছিল যে সামনে এসে কখন জাইন দাঁড়িয়েছে সে খেয়াল করেনি। জাইন নীরবে দাঁড়িয়ে ইশরাতের এই একপাক্ষিক পদক্ষেপ লক্ষ্য করল। সান্ত্বনা দেওয়ার তাগিদে হাত বাড়িয়ে মেয়েটার মেইলি মসৃণ নরম চুলগুলো স্পর্শ করল। মাথায় মোলায়েম হাতের স্পর্শ পেয়ে ইশরাত চোখ তুলে তাকায় উপরের দিকে। জাইনও তাকিয়েছিল মেয়েটার দিকে। স্বল্প সময় দুজনের চোখাচোখি হলো। অতঃপর জাইন নিজের চোখ ফিরিয়ে নেয়। ইশরাতের মাথার উপর তার হাত তখনও স্থির রাখা। নিজের গম্ভীরতা একপাশে ফেলে দেশে আসার পর এই প্রথম ইশরাতকে এতটা কথা বলতে নিল সে, তাও নিদারুণ অস্বস্তি নিয়ে। নিজের থেকে 6 বছরের ছোট মেয়েটাকে তুই বলে সম্বোধন করতে পারল না, কারণ এর আগে সে ইশরাতের সাথে কথা বলার ইচ্ছে পোষণ না করায় ইশরাতও কোনোরকম কথা বলেনি। খাবার টেবিলে বা সিঁড়ি দিয়ে উপরে নিচে নামার সময় শুধু চোখাচোখি হয়েছিল তাদের, কোনো বাক্যালাপ বা বিনিময় হয়নি। তাই এবার সান্ত্বনা বাণী দিতে আসা 14 বছর ব্যক্তিত্ব সম্পন্ন ম্যাচিউর জাইন কোনো সম্বোধন খুঁজে পেল না। ঠোঁট চেপে দাঁড়িয়ে থেকে নিচু গলায় নম্রতার সহিত বলল, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আব্বু আবার আপনাদের এই বাড়িতে ফিরিয়ে আনবে। ইশরাত কথাটা শোনার সাথে সাথেই চোখ উপরে তুলে তাকালো। বিস্ময় নিয়ে চেয়ে রইল গোল গোল চোখে। ইশরাতের বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে জাইন আবার বলে, আপনি কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে আমার ভীষণ খারাপ লাগে। জাইনের ভীষণ খারাপ লাগার কথাটি শুনে ইশরাত এবার পেটে এক হাত দিয়ে চেপে ধরে হেসে উঠল। ইশরাতকে খিলখিল করে হাসতে দেখে জাইন লজ্জা পেয়ে যায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে নিজের লজ্জা সংবরণ করার চেষ্টা করলো ছেলেটা। হলো না। কিশোরের শুভ্র গাল নিমেষেই লাল হয়ে গেল। ইশরাত অবাক চোখে তাকিয়ে নিজের গালে 2 হাত চেপে ধরে বলতে লাগলো, এই আপনি লজ্জা পাচ্ছেন? হায় আল্লাহ, আপনারও গাল লাল হয়ে গিয়েছে। আরে আরে, মেয়েদের মতো করছেন কেন আপনি? ইশরাতকে মজা নিতে দেখে জাইন দ্রুত পায়ে পেছন ঘুরল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখনও তার কানে আসছে মেইলি হাসির শব্দ। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে যেতে যেতে একবার পিছু ঘুরল ইশরাতকে দেখার জন্য। আর তখনই ধুক ধুক শব্দ তুলে বারান্দায় দাঁড়িয়ে থাকা মেয়েটির কাছে আটকালো কিশোরের হৃদয়। কিশোরের মন্ত্রমুগ্ধের ন্যায় জ্ঞান ধ্যান খুইয়ে মৃদু গলায় বিড়বিড় করে আওড়ালো, আপনার হাসি মারাত্মক সুন্দর ইশরাত। আপনার এই রিনরিনে হাসির শব্দ যে কারোর বিনাশ ডেকে আনতে সক্ষম। সেদিনই তারা বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর ওই বাড়িতে কি হয়েছিল আর কেউ বলতে পারে না, সেই বিষয়ে সকলেই অজ্ঞ। বাড়ি থেকে বের হয়ে তারা উঠেছিল একটি 3 রুমের ছোট্ট বাসায়।
সেই বাসায় প্রবেশ করার সাথে সাথে নাসির সাহেব স্পষ্টভাবে বলে দিয়েলেন বিয়েটাকে ভুলে যেতে। ওটা একটা পুতুল খেলার মতো ছিল। সেদিনের পর কেউই বিয়ে বিষয়ে কোনো কথা তোলেন নাসির সাহেবের সামনে। ধীরে ধীরে সময় গড়ালো, একদিন, এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম করে 12 বছর গড়ালো। এই 12 বছরে কেউই বিয়ে বিষয়ক প্রশ্ন তোলেনি নাসির সাহেবের সামনে। একই সুতোয় বাঁধা ছেলে মেয়েগুলো বড় হতে হতে লাগলো। যোজন যোজন দূরত্ব তৈরি হলো তাদের মাঝে। সময়ের বিবর্তনে ছাপ পড়ে গেল তাদের মস্তিষ্কে। কয়েক বছর আগে নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল তাদের কাছে। এক প্রকার ভুলে বসলো নিজেদের জীবনের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। আর তখনই ছোট্ট মেয়েটার হাতে লাগলো গোলাপি রঙের একটা ডায়েরি। মেয়েটার দাদার ডায়েরি, যেই ডায়েরিটা সবসময় বাবা লুকিয়ে রাখত আর ইশরাতের কাছে থাকে। সেই ডায়েরির প্রতি এক অজানা কৌতূহল জাগলো মেয়েটার। বাবার অগোচরে একদিন সে ডায়েরি পড়তে শুরু করলো মেয়েটা, আর ডায়েরি পড়ে সেখান থেকে উদ্ঘাটন করলো এত বড় রহস্যের। আর সেই রহস্যের উদ্ঘাটনের ফলে ছোট্ট মেয়েটা এই 12 বছরের বড় হয়ে সে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। সে ভাবতেও পারেনি এই ডায়েরির ভিতরে এত বড় রহস্য চাপা দেওয়া রয়েছে। নিজের ভাবনার থেকে বড় কিছু বের হয়ে আসতে দেখে মেয়েটা কিছুক্ষণের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। যেখান থেকে মেয়েটা জানতে পারল কিছু ধুলে পড়ে যাওয়া অনেক বছর আগের ঘটনা, যা তার মস্তিষ্ক থেকে বের হয়ে গিয়েছিল, যার উপর পড়েছিল মোটা এক ধুলোর আস্তরণ। আর সেই আস্তরণ এভাবে আজ সরে যেতেই সে নিজ জায়গা থেকে নড়তে ভুলে গেল। এত বছর ধরে মনের ভিতরে জমা হওয়া এই একটা প্রশ্নের উত্তর সেকেন্ডের ভিতর পরিষ্কার হয়ে গেল তার কাছে। এই জন্যই তারা দাদার সাথে তাদের বাড়িতে থাকে না। এই জন্যই বাবার ব্যবসা আলাদা। বড় বাবার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিজের ভেতরে জমা হওয়া হাজারটা কেনর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল। আর এই জন্যই তার বিটকেল বাপ এতদিন ধরে তাকে এই ডায়েরির আশেপাশে আসতে দেয়নি। নিজের ভাইয়ের কুকীর্তি সে জেনে যাবে বলে। যুবতী হয়ে যাওয়া মেয়েটা মনে মনে আরেকটা প্রশ্ন জাগলো, ইশরাত এই সম্পর্কে কি জানে, নাকি সব ভুলে গিয়েছে? সব কিছু এখনই তাকে বের করতে হবে। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো সে, লেগে যা মেয়ে, লেগে যা, নতুন আরেকটা কেস। মনে হচ্ছে এবারের কেসটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেস বললে ভুল হবে, আগে নাসির সাহেবকে একটু বাজিয়ে নেওয়া যাক। দেখি আর কি কি লুকিয়ে রেখেছেন আমার গুণধর আব্বাজান আমার থেকে। ইশরাত কান বাড়ালো ছেলেটা কি বলছে শোনার আশায়। দূর হতে দেখা গেল ছেলেটা মুখ নাড়াচ্ছে আর কিছু বিড়বিড় করছে। ইশরাত এক পা করে এগিয়ে আসছে ছেলেটার কাছে, হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে ছেলেটাকে। নেই, কোনো অস্তিত্ব নেই। ইশরাতের চোখের সামনে থেকে ছেলেটার শরীর একে একে কালো ছাই হয়ে উড়ে যায়। বাচ্চা মেয়েটি সামনে হেঁটে গেল ছাইগুলো ছোঁয়ার আশায়। তখনই কানে আসলো পেছন থেকে কারো কান্না। অতপর আরেকটা বাচ্চা কণ্ঠ ভেসে আসলো, ইশরাত, আব্বা তোমাকে ডাকছে, তাড়াতাড়ি আসো। পরপর ধূপ ধূপ পায়ে শব্দ করে ইশরাত আবার সামনে ফিরল। দেখল সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ছে একটা 6 বছরের বাচ্চা। বাচ্চাটি কান্না করছে না, কপাল চেপে ধরে বসে আছে সিঁড়ির শেষ প্রান্তে। কপাল থেকে হাত সরাতে ইশরাতের চোখ বড় বড় হয়ে গেল। মুখ দিয়ে বের হয়ে আসলো রক্ত। 6 বছরের বাচ্চা মেয়েটি রক্তের দিকে তাকিয়ে হেসে উঠল। রক্ত, সিঁড়ি, বাচ্চা, দূর থেকে দৌড়ে আসা নাজমিন বেগম, চিৎকারের শব্দ, ধীরে ধীরে সব অন্ধকারে হারিয়ে গেল। শুধু ভেসে আসলো তীক্ষ্ণ কান ভেদ করে দেওয়ার মতো কান্নার শব্দ। এক লাফে ঘুম থেকে উঠে বসল ইশরাত। শরীর ঘেমে গিয়েছে তার। যখন বুঝলো আবার সেই স্বপ্ন দেখছে তখন দীর্ঘশ্বাস ফেলল। বিছানার কাছে রাখা টেবিলের উপর থেকে পানির জগ থেকে পানি ঢালল গ্লাসে। জগ তার নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে গ্লাসে নেওয়া পানির এক ঢোকে খেয়ে ফেলল। পানি পান করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল পা নামিয়ে মেঝেতে। বুকে এখনো ধুকপুক করছে তার। এই স্বপ্নকে ইশরাত ভয় করে। যখনই এই স্বপ্ন আসে সে দেখে তখনই তার শরীর অস্বাভাবিকভাবে ঘেমে যায়, হাতে পায়ে কাঁপুনি ওঠে। চোখ বন্ধ করে বুকের বাঁ পাশে হাত দিয়ে চেপে ধরে শ্বাস ফেলল মেয়েটা। এতক্ষণে খেয়াল করল কারেন্ট নেই। মুখের মধ্যে জমা হওয়া শ্বেত জলগুলো কবজিতে ভালো করে মুছে নিয়ে উঠে দাঁড়ালো। রুমের ভেতরে আষ্টেটে গন্ধ হয়ে আছে। ধীর পায়ে এগিয়ে গেল জানালার কাছে। থাই গ্লাস হওয়ার দরুন লক খুলে একপাশে ধাক্কা দিতেই সুরসুর করে
খুলে গেল পুরো জানালা। জানালা খুলে যেতেই খোলা জানালার ভেতর দমকা হাওয়া প্রবেশ করলো। সামান্য প্রাকৃতিক এই বাতাসে শরীর ঠান্ডা হয়ে গেল ইশরাতের। থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত না শরীরের অস্বাভাবিক কাঁপুনি আর ধুকপুক না কমে। ইশরাতের রুমের জানালা রাস্তামুখী হওয়ায় জানালার কাছে দাঁড়িয়েই সোজা রাস্তা স্পষ্ট দেখা যায়। নির্বিশেষ দৃষ্টিতে ইশরাত চেয়ে রইল রাস্তার দিকে। হঠাৎ হঠাৎ চলাচল করা বড় বড় গাড়ি দেখে তারপর চোখ ফিরিয়ে আনলো গোলাকার চাঁদে। আজ পূর্ণ চন্দ্রিমা, চাঁদের আলোয় পথঘাট সবকিছু পরিষ্কার। তখনও বাহির থেকে বয়ে আসে দমকা হাওয়া। টুপটাপ শব্দ তুলে বৃষ্টি শুরু হতেই ইশরাত নিজের হুঁশে ফিরে আসে। জানালার গ্লাস লাগালো না, সাদা রঙের সিল্কের পর্দা টেনে দিল জানালার সামনে। বাতাসের সাথে উড়ে আসা মেঘের ছটা এসে ভিজিয়ে দিয়ে গেল কালো রঙের খাঁজকাটা টাইলস। ইশরাত ভিজতে দিল টাইলস। আজ সারা রাত তার পার হবে এইভাবে নির্ঘুম। এই স্বপ্নের কারণে বছরের 200 দিনের বেশি রাত তাকে নির্ঘুম কাটাতে হয়। আজও তাই হবে। ইশরাত বিছানায় শোয়ার আগে একবার মেঝেতে গড়াগড়ি খেয়ে ঘুমানো নুসরাতের দিকে তাকালো। শ্যামলা বর্ণের মেয়েটা একপাশে কাচুমাচু হয়ে শুয়ে আছে। ঘুমের মধ্যে আবুল তাবুল করে বকছে, গালি দিচ্ছে ইরহামকে। শব্দ করে লম্বা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল ইশরাত। চাতক পাখির ন্যায় চেয়ে চেয়ে সারা রাত কাটল মেয়েটার। আগামীকাল সকালে দেখা যাবে চোখের নিচে পড়েছে তার গাঢ় মোটা কালো আস্তরণ। একেবারে ফজরের আজানের পর দু চোখ বুঝল সে। ঘুম পাখি এসে ধরা দিল নির্ঘুম রাত্রি যাপন করা মেয়েটার চোখে। প্যারিসের 7তম অ্যারেন্ডসমেন্ট উচ্চবিত্ত একটি শহর, যেখানে বড় বড় দালান এবং ঐতিহাসিক ভার্সিটিগুলো গড়ে উঠেছে। বিখ্যাত ভার্সিটিগুলোর মধ্যে একটি হলো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস। দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিসে আজ ছাত্রছাত্রীর সমাগমে ভরা। ভার্সিটিতে আজ সকল বিভাগের স্টুডেন্ট উপস্থিত থাকার কারণে হাঁটতে গিয়ে বারবার ধাক্কা লাগছে একে অপরের সাথে। ধাক্কা লাগাতে কেউ কারোর দিকে ফিরে তাকাচ্ছে না বা সরিও বলছে না। সবাই নির্লিপ্ত ভঙ্গিতে পা বাড়াচ্ছে নিজ নিজ ভবনের উদ্দেশ্যে। যারা এই বছর পিএইচডি করেছে তারা আজ তাদের গবেষণাপত্র নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়। ফারহান ও তাদের একজন। চওড়া কাঁধ বিশিষ্ট সুঠাম দেহের 25 বছর বয়সী পুরুষটি নিজের ঘুম ফেলে এসে আজ হাজির হয়েছে ভার্সিটিতে। পরনে তার আকাশি রঙের শার্ট আর কালো ফর্মাল প্যান্ট। ক্যাম্পাসে হাঁটতে গিয়ে অনেকবার বহু লোকের সাথে বহুবার ধাক্কা লাগলো। সেদিকে সে ভ্রুক্ষেপ করল না। নিস্পৃহ ভঙ্গিতে এগিয়ে গেল নিজের ভবনের দিকে। সচরাচর হাঁটতে গেলে এইসব ধাক্কা লাগে, তাই এটাতে এত আমলে নেওয়ার বিষয় না। নিজ ভবনে পৌঁছানোর পর সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ছেলেটি। উস্কো খুস্কো চুল, হাত দিয়ে ভালো করে পেছনে ব্যাক ব্রাশ করে এগিয়ে যেতে লাগলো নিজ গন্তব্যের দিকে। হাঁটতে হাঁটতে হাতে থাকা কালো ডায়ালের ভেতরে সাদা পাথরের কাজ করা রোলেক্স সাবমেরিনার 2 টোনের ঘড়িটা চোখের সামনে তুলে ধরল আরশ। সময়ে চোখ বুলিয়ে নিয়ে পায়ের গতি বাড়িয়ে এগিয়ে গেল নিজের ক্লাসরুমের দিকে। ক্লাসের ভেতরে পা রাখার আগেই কানে ভেসে আসলো পেছন থেকে আসা মাহাদির গলার স্বর। উচ্চস্বরে বারবার ডাকছে আরশ বলে। আরশ পিছু ফিরল না। মাহাদির ডাকেও কোনো জবাব দিল না। কিছু সেকেন্ডের জন্য নিজ জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কালো বুট জুতা পরা পা বাড়িয়ে ক্লাসরুমে প্রবেশ করল। পরপর এদিক সেদিক কোনো দিক চোখ না বলিয়ে নিজস্ব গতিতে এগিয়ে গিয়ে বসে পড়ল মাঝের একটা সিটে। মাহাদি তখনও তাকে ডেকে চলেছে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো আরশের সিটের সামনে। হাঁটুতে 2 হাত দিয়ে চেপে ধরে নিঃশ্বাস নিতে লাগলো। আরশ নড়াচড়াহীন, নিষ্প্রভ পুরুষালীর চোখে তাকিয়ে সবকিছু লক্ষ্য করছে। মাহাদি জিরিয়ে নিয়ে ঝোঁকা থেকে উঠে দাঁড়ালো। আরশের দিকে রাগী চোখে তাকিয়ে হিস হিস করে শুধায়, তুই এমন কেন? আরশ নির্লিপ্ত, তার মধ্যে কোনো উদ্বেগ নেই। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নিজের নিস্পৃহ দৃষ্টি হাতের স্টোনলেস স্টিলের বেল্টের ঘড়ির উপর ফিরিয়ে নিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করলো আরও 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার। 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বলল, কারণ আমি এমন। মাহাদি হতাশ হয়ে পড়ল। চোখ উল্টে শব্দ করে বসে গেল আরশের কাছ ঘেঁষে। 2 হাত আরশের গলার সামনে নিয়ে এসে চেপে ধরার মতো করে বলে, তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে হয় শালা। আরশ কথা বলে না। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চট করে মাহাদির দিকে ফিরে তাকায়। জিজ্ঞেস করে, তোর একটা বোন আছে তাই না? মাহাদি অবাক হয় আরশের বোন বিষয়ক প্রশ্নে।
বুড়ো কুচকে মাথা নাড়িয়ে হ্যাঁ ভঙ্গিতে, যার মানে তার বোন আছে। মাহাফি অনীহা নিয়ে বলে ওঠে, এমন অভিনয় করছিস মনে হচ্ছে জানিসই না। আরশ 2 হাত ঘাড়ের পেছনে নিয়ে মটমট করে শব্দ করে কাত এদিক ওদিকে ঘোরায়, মাথা কাত করে বলে, শালা বলবি না আমায়? তোর বোনের সাথে বিয়ে দিবি? দিলে বল, তাহলে শালা বলা গ্রান্টেড। মাহাদি আরশের 2 গাল চেপে ধরে কপাল কুচকে নিচু কণ্ঠে স্পষ্ট বাংলা ভাষায় বলে, তোর মতো লম্পটের সাথে আমার বোনের বিয়ে দেব না আমি। তুই বউ থাকতে আরেক বিয়ে করার স্বপ্ন দেখিস, শালা সাইকো। তোর বাপ আমার বাপরে কি জাদু করছে যে তোর মতো এক বেহাইয়া পোলার লগে আমার নিষ্পাপ বোনটারে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলে দিচ্ছি, তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দেব না। আরশ চোখ উল্টায়, নিচু করে মাহাদির কথাটি উত্তর দেয়, ডিভোর্স হয়ে গিয়েছে। আর গলা ছাড়, ঘামের গন্ধ আসছে, ছ্যা কি দুর্গন্ধ। মাহাদি ছেড়ে দিল না, আরও কিছুক্ষণ আরশকে চেপে ধরে রাখলো নিজের হাতের নিচে। যখন সময় আসলো প্রফেসর আসার, তখন গিয়ে আরশকে ছেড়ে দিল। ব্যথিত নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, সত্যিই ডিভোর্স হয়ে গিয়েছে? আরশ বিরক্ত হয় মাহাদির প্রশ্নে, কপালে ভাঁজ ফেলে মাথা ঘুরিয়ে তাকায় তার দিকে। সামনের দাঁত ভেঙিয়ে বের করে বিশ্রী হেসে বলে, না আমি মজা করছি, হা হা। মাহাদি আরশের মুখ চেপে ধরে হাতের তালু দিয়ে মাথা দূরে সরিয়ে রেখে বলল, না আর হাসতে হবে না, আপনার এই উপরের পাটির দাঁতগুলো ভিতরে ঢোকান, ভয়ঙ্কর লাগছে আপনাকে। আরশ বিরক্তিকর শ্বাস ফেলে মাথা এলিয়ে দেয় সামনের দিকে। হাতের ঘড়িতে তাকিয়ে দেখে প্রফেসর আসার 2 মিনিট বাকি এখনো। আরাম করে শুয়ে পড়তেই কানে ভেসে আসে মোটা গলায় ফার্সি ভাষায় কর্কশ স্বরে কেউ ডেকে উঠছে, এটা কি আপনার ঘুমানোর জায়গা চৈয়াট আরাজ? আরশ নাক কুচকে ফেলল। তার এত সুন্দর বংশ পদবী এই লোক মায়েরি বাপ করে দিল। ইচ্ছে করছে লোকটার চুল ধরে মুখের সামনের অংশ দোতলায় 2টো বাড়ি মেরে দিতে। তারপর বলল, এটা চৈয়াট না গাধা, এটা সৈয়দ হবে। গালিগুলো গলার নিচে সংবরণ করে দাঁড়ালো আরশ। আরশকে ঝিমিয়ে ঝিমিয়ে দাঁড়াতে দেখে প্রফেসর রাগান্বিত হয়ে বললেন, কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রাতে ঘুমাওনি? আরশ কিছু বলার আগেই তার মুখের থেকে কথা কেড়ে নিল মাহাদি। দাঁত বের করে হেসে গলার স্বর বাড়িয়ে প্রফেসরের উদ্দেশ্যে উত্তর দেয়, স্যার নতুন নতুন ডিভোর্স হয়েছে, বেচারা তাই রাতে ভাবির চিন্তায় ঘুমাতে পারে না। প্রফেসর এক ভুরু বাঁকিয়ে মাহাদির দিকে তাকায়। আরশের জন্য যতটুকু ব্যথিত হলেন তার থেকে দ্বিগুণ রাগ প্রকাশ করলেন তিনি, বলে, এই মাডিকান উঠে দাঁড়াও। প্রফেসরের করা আদেশের সহিত কথাটা কানে যেতেই মাহাদি কাচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আবার বিরক্ত হয় নিজের নামের এই অপমান দেখে। রাগী কণ্ঠে বীরপনা দেখিয়ে স্যারের উদ্দেশ্যে মাহাদি ফরাস ভাষায় বলে, স্যার মাহাদি না বলে আগডুম বাগডুম ঘোড়ার ডুম বলে দিলেই তো পারেন। কথা শুনে পুরো রুম হাসির শব্দে কেঁপে ওঠে। প্রফেসর রাগে চোখে মাহাদির দিকে তাকিয়ে ধমক দিলেন, হাত দিয়ে বসার মতো ইশারা করলেন। পারলে তিনি চোখ দিয়ে ঝলসে দিতেন মাহাদিকে, শুধু পারছেন না বলে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আরশের দিকে তাকান, ব্যথিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করেন, আপনার ডিভোর্স হওয়ার কারণ বলতে পারবেন, যদি আপনি কিছু মনে না করেন? আরশ নির্লিপ্ত, চোখ মুখ তার স্বাভাবিক, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। কালো মণি বিশিষ্ট বড় বড় পাপড়িগুলো একবার আশেপাশে ঘোরায়। সবাই তার দিকে তাকিয়েছে উত্তর জানার অপেক্ষায়। আরশ নিজের কপাল কিছুটা কুঞ্চিত করে বলে, তেমন কিছু না, বউকে অতিরিক্ত আদর দেওয়ার কারণে ডিভোর্স হয়ে গিয়েছে। প্রফেসর বিশ্বাস করে নিলেন আরশের কথা। আরশ তখনও সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কথাটা বলার স্টাইল দেখে যে কেউ ধরে নেবে এই ছেলে একটা মিথ্যা কথাও বলতে পারে না। মিথ্যা কথা কি এই ছেলে জানেই না? কিন্তু মাত্র সবার সামনে দাঁড়িয়ে সিরিয়াস ভঙ্গিতে বলা এক একটা কথা মিথ্যা তা মাহাদি জানে। প্রফেসর আগ্রহ পেলেন আরশের কথায়। দুঃখিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি আর কাউকে ভালোবাসতে পারবেন? আরশ 2 হাত বুকে আড়াআড়ি বেঁধে ঠোঁট টিপে একটু হাসে, ফের আবার বলে, অবশ্যই পারবো না কেন? আমার মনে এখনো অনেক ভালোবাসা আছে, যে চাইবে তাকেই দিতে পারি। এমন কি কেউ আছে যাকে আপনি ভালোবাসা দিতে চান? আরশ এবার একটু দোটানায় পড়ল। সত্যি কি এমন কেউ আছে? কিছুক্ষণ নীরব সময় অতিবাহিত হওয়ার পর দীর্ঘশ্বাস ফেলে বলল, না নেই। প্রফেসর আর প্রশ্ন করে না, সবার কাছ থেকে থিসিসগুলো জমা নিয়ে চলে যান নিজ কক্ষে। প্রফেসর চলে যেতেই আরশ ব্যাগ কাঁধের উপর তুলে নেয়। মাহাদির সাথে পা মিলিয়ে ক্যাম্পাসে আসতেই এক ঝাঁক মেয়েদের দল এসে তাদের ঘিরে ধরে। শুভ্র বর্ণের মেয়েটি ঠোঁটে হাসি ঝুলিয়ে আরশকে জিজ্ঞেস করে, আজ 12 বছর পূর্ণ হয়েছে তাই না?
আরশ মেকি হাসে, মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। মাহাদি অবাক চোখে তাকায় ফ্লোরা নামক মেয়েটার দিকে। এ জানলো কিভাবে? এত ডিপ কাহিনী। হাঁ করে একবার তাকায় ফ্লোরার দিকে আর একবার তাকায় আরশের দিকে। ফ্লোরা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরশের দিকে, আরশ তাকায় না তার দিকে। সে দূরে দাঁড়ানো একটা ছেলের হাতের গিটার লক্ষ্য করে সেদিকে তাকায়। ফ্লোরা নিজের দৃষ্টি স্থির রেখে অভিমানী গলায় জিজ্ঞেস করে, আরজ 12 বছর পার হয়ে গিয়েছে, সেই মেয়েকে তুমি কি এখনো ভুলোনি? আরশ নিজের দৃষ্টি তখনও পাইন গাছের নিচে দাঁড়িয়ে থাকা গিটার বাজানো ছেলেটার দিকে স্থির রাখে। ওদিকে তাকিয়ে উত্তর করে, নিজের শ্বাস নেওয়ার মাধ্যমকে কি কেউ ভুলতে পারে? আরশ বাক্য বিনিময় করে না, বড় বড় পা ফেলে এগিয়ে যায় পাইন গাছের নিচে। ছেলেটার সাথে ফরাসি ভাষায় কিছু আলাপ সেরে হাতে তুলে নেয় গিটার। পাইন গাছের সামনে রাখা ছোট্ট কাঠের বেঞ্চিতে বসে একপাশে রাখে নিজের ব্যাগ। গিটার নিয়ে না আসায় নিজের প্রতি আজ সে কিছুটা বিরক্ত হলো। এই নিরিবিলি মধ্যাহ্নে পাইন গাছের নিচে বসে তার ইচ্ছে করছে বিরহের গান গাইতে। কারণটা সে জানে না, ইচ্ছে করছে তাই গাইবে, কার জন্য গাইবে সেটাও জানে না সে। কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার গানটা ভেসে আসছে, বারংবার কানে ভেসে উঠছে গানের লাইনগুলো। আরশ নিজেকে আর ধরে রাখতে পারল না, গিটারের তার আঙুল চালায়, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, গম্ভীর গলায় চোখ বন্ধ করে গেয়ে ওঠে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। মাহাদি আরশের এই গানের মর্মার্থ জানে, কার উদ্দেশ্যে গাওয়া সেই গানটা। কিন্তু সামনে বসা ছেলেটা শুধু দায়িত্ব বলে এড়িয়ে যাচ্ছে নিজের ভেতরের কথাগুলো। আসলেই কি শুধু দায়িত্ব, নাকি এই 12 বছরে না দেখে না জেনে মনের ভেতরে লালন করা মেয়েটা দায়িত্বের থেকেও বের হয়ে বেশি কিছু জুড়ে নিয়েছে? আরশ কি তা জানে? সে এসবের কিছুই জানে না। নিজের ভেতরে হওয়া দোলাচলের কোনো কিছুই টের পাচ্ছে না সে। কিন্তু মেয়েটা শত মাইল দূরে থেকেও ধীরে ধীরে নিজের দখল অধিপত্য দ্বারা গ্রাস করে নিচ্ছে আরশকে। মাহাদির এই সকল অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটল আরশের গম্ভীর কণ্ঠে দ্বিতীয়বারের ন্যায় গাওয়া গানের প্রতিটা শব্দে। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ, তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। সিটি হসপিটালের বাইরে উচ্চ শব্দ তুলে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে বের হয়ে আসলেন একজন ভদ্রমহিলা। কোলে তার 3 বছরের শিশু, বাচ্চাটিকে কোলে নিয়ে কখন থেকে কেঁদে চলছেন তিনি। বাচ্চাটিকে হাত লাগাতে দিচ্ছেন না কাউকে, তিনি ডাক্তার ছাড়া আর কাউকে তার বাচ্চা স্পর্শ করতে দিবেন না। গাড়ি থামতেই ভদ্রমহিলা এক প্রকার ঝড়ের গতিতে দৌড়ে বাচ্চাকে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে নাক চোখ কুঁচকে অ্যাম্বুলেন্সের সামনের দরজা খুলে বের হয়ে আসলো উঁচু লম্বা মোটা চওড়া কাঁধ বিশিষ্ট এক 27 বছরের যুবক। মুখে বিদেশি বিদেশি ছাপ, ঠোঁটগুলো লাল বর্ণের হয়ে আছে শীতের কারণে, সাথে তার পুরুষালী গালগুলো। অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে বিরক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় লম্বা চওড়া পুরুষটি। নিজের ভিতরের বিরক্তি নিজের ভেতরে অনেক কষ্টে হজম করে দাঁতে দাঁত চেপে নিজের ডিউটি পালন করতে ভদ্রমহিলার দিকে এগিয়ে যায়। ভদ্রমহিলার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বাচ্চাটিকে স্পর্শ করার আগেই বাচ্চা সরিয়ে নেন ভদ্রমহিলা। রাগে চোখে তাকিয়ে হিস করতে থাকে, আঙুল তুলে সাবধান করে দেওয়ার ভঙ্গিতে যুবকটাকে বলেন, দূরে, আমার বাচ্চাকে তুমি স্পর্শ করছো কেন? যুবক বিরক্ত হয়, নাক ফুলিয়ে শ্বাস নেয়। বাচ্চাকে স্পর্শ করার তাগিদে এক পা বাড়াতেই মহিলা বলেন, আরে এই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে সরান, আমার বাচ্চার বুকের হাড্ডি ভেঙেছে আর উনি বারবার স্পর্শ করতে চাচ্ছেন। উনি কি আমার বাচ্চাকে মেরে ফেলতে চান? ডাক্তারকে ডাকুন। ডাক্তার, ডাক্তার, এই ড্রাইভারকে এখান থেকে সরান। একজন নার্স এগিয়ে এসে সামনে মহিলার কাছে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলে, ম্যাম আপনি ভুল বুঝছেন। মহিলাটি ঝাঁঝালো গলায় বলে, কি ভুল বুঝছি? নার্সটি মহিলাকে বিনম্র গলায় বলে, স্যার কার্ডিওলজিস্ট, বর্তমানে উনি ছাড়া ডিউটিতে আর কোনো স্যার নেই, সবাই ব্রেক নিচ্ছেন। ভদ্রমহিলা অবাক হন, চোখ গোল গোল করে চেয়ে জিজ্ঞেস করেন, তাহলে উনি কেন অ্যাম্বুলেন্স নিয়ে গেলেন? ড্রাইভার কোথায়? নার্স মিষ্টি হাসে, স্যারের প্রশংসার একটা চান্স সে মিস করে না, এবারও দিল না। গাল এলিয়ে হেসে বলে, আমাদের সকল অ্যাম্বুলেন্সের ড্রাইভার আজ অনেক দূরের রোগী পিক করতে চলে গিয়েছে, কিন্তু একজন ছিলেন যিনি দুপুরে খাবার খেতে ক্যান্টিনে ছিলেন।
আর আপনার ফোনে করা আহাজারি শুনে স্যার মনে করেছিলেন ভয়ঙ্কর কোনো কিছু হয়েছে, তাই নিজেই লাঞ্চ রেখে আপনাকে পিক আপ করতে চলে গিয়েছেন। ভদ্রমহিলা লজ্জা পেলেন, লজ্জিত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলেন, আমি বুঝতে পারিনি আপনি ডাক্তার। জয়ান বিরক্তি চেপে রেখে গম্ভীর মুখটা হাসি হাসি করার চেষ্টা করে। মেকি হাসি খুব কষ্ট করে ঠোঁটের আগায় ঝুলিয়ে বলে, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। মিসেস, আপনি বাচ্চাকে এদিকে নিয়ে আসুন। 2 তলা বিশিষ্ট সৈয়দ বাড়ির পাশ ঘেঁষে উঠে গিয়েছে আরেকটি ডুপ্লেক্স বাড়ি, যার গেইটে বড় বড় অক্ষরে লেখা আছে নাসির মঞ্জিল। সৈয়দ বাড়ির দালান পুরনো হয়ে যাওয়ার দরুন সেখানে পড়েছে শ্যাওলার গাঢ় আস্তরণ। সৈয়দ বাড়ির বাহিরে যতটা রংচঙা, নাসির মঞ্জিল যেন তার তুলনায় দ্বিগুণ চাকচিক্যে ঘেরা। সোহেব সাহেব নিজেদের হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও কলে দেখাচ্ছে বাড়ির আশপাশ হেলাল সাহেবকে। ক্যামেরা ধীরে ধীরে ঘোরাতেই ক্যামেরার লেন্সে ভেসে উঠল বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে একটা মেয়ে। হেলাল সাহেব সামনের টেবিল থেকে দৌড়ে চিকন লেন্সের চশমা তুলে নেন। চোখের মধ্যে চশমা এঁটে চোখ ঝাপটাতেই ভেসে উঠল মেয়েটির লম্বাটে মুখ। মুখ দেখে কিছুটা চেনা চেনা মনে হলো মেয়েটাকে ওনার কাছে, কিন্তু আন্দাজ করতে পারলেন না মেয়েটা কি। তাই সোহেবকে আদেশ দিয়ে বললেন, ক্যামেরা সামনের দিকে স্থির রেখে সোজা হাঁট। ভাইয়ের থেকে আদেশ পাওয়ায় অক্ষরে অক্ষরে মেনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন সামনের দিকে। হেলাল সাহেব তখনও চিনতে পারেননি মেয়েটাকে। চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মোবাইলের দিকে, চেনার চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষণ চেষ্টার পর যখন চিনতে পারলেন, তখন জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? মুখটা কেমন চেনা চেনা লাগছে? শোয়েব উৎসাহ নিয়ে ক্যামেরার দিকে তাকান, হাসি হাসি মুখ করে বলেন, জি, ছোট ভাইয়ের মেয়ে। কথাটা শেষ হওয়ার সাথে সাথে মোবাইলের উপর এসে পড়ল ক্রিকেট বল। শোয়েব শক্ত করে মোবাইল ধরে রাখেনি, তাই হাত ফসকে মোবাইলটি মাটিতে পড়ে গেল। নুসরাত বাচ্চাদের দিকে তাকিয়ে আদেশ দিয়ে বলল, যাও যাও বাচ্চারা, বল নিয়ে আসো। বাচ্চাগুলো মুখ কুচকায়, নাক ফুলিয়ে বলে, তোমার চাচা, তুমি যাও, আমরা গেলে আমাদেরকে বকবে, তোমাকে বকবে না। নুসরাত বিরক্তির শ্বাস ফেলল। বাচ্চাগুলিকে তিরস্কার করে বলে উঠল, একটাও আমার মতো সাহসী হতে পারল না, সবগুলো এক একটা বোকার হদ্দ। নুসরাত বাচ্চাগুলোকে তিরস্কার করা শেষে হেলে দুলে এগিয়ে গেল সোহেবের দিকে। সোহেব সাহেব তখনও ঝুঁকে ফোন হাতে নিচ্ছেন। নুসরাত 2 হাত উপরে তুলে দূর থেকে বলে, এই তোমার না পায়ে ব্যথা, তাহলে ঝুঁকছো কেন? দাঁড়াও, আমি নুসরাত দ্য গ্রেট গার্ল এখানে চলে এসেছি তোমার সাহায্য করতে। আমি তোমার ফোন তুলে দিচ্ছি। তোমার ফোন মাটি থেকে তুলে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবো ডায়মন্ড অক্ষরে। টেনশন মাতলো চাচ্চু। নুসরাত নিজেই নিজের কথা বলতে বলতে এগিয়ে আসে। উল্টো হয়ে থাকা ফোনটার দিকে ঝুঁকে রাস্তার পাশ থেকে তুলে দিতে দিতে মৃদু কণ্ঠে গালি দেয় মোবাইলকে। বালের মোবাইল, সামান্য বালের আঘাত পেয়েই পড়ে যায়। এসব হ্যাডার মোবাইল দেয় কেডা? নুসরাত মোবাইল ঘুরিয়ে দেখার প্রয়োজন বোধ করল না ওপাশে কে। সে মোবাইলকে নিজ ইচ্ছে মতো 2-3টা গালি দিয়ে বোকা হেসে মোবাইল এগিয়ে দিয়ে দিল সোহেবের দিকে। তার এই বোকা হাসির মানে হলো সোহেব সাহেবের তার এত বড় সুন্দর গালিগুলো শুনতে পায়নি, তাই হেসে হেসে মোবাইল সোহেবের হাতে ধরিয়ে দিতেই কানে ভেসে আসলো গম্ভীর গলায় কারো ধমকের স্বর, ওখানে কে? সোহেব, কেও? নুসরাতের কপাল কুঁচকে গেল। বেটা মানুষের গলার আওয়াজ শুনে চোখ ঘুরায় সে। কাউকে খুঁজে না পেয়ে সোহেব সাহেবের দিকে তাকিয়ে ভুরু নাচায়। এক পাশে ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে, কে কথা বলছে? নুসরাতের ইশারা বুঝে নেন সোহেব সাহেব। মোবাইল নুসরাতের হাতে ধরিয়ে দিলেন যাতে সে নিজ চোখে দেখতে পারে কার সাথে কথা বলছে। নুসরাত মোবাইল হাতে নিয়ে ক্যামেরার দিকে কিছুক্ষণ চোখ বুলিয়ে নিল। সোহেবের দিকে মুখ তুলে তাকিয়ে বিতৃষ্ণা নিয়ে আওড়ালো, এই বুইড়া বেটা আবার কে? ঠিক চিনতে পারছি না। হেলাল সাহেব আঁতকে উঠলেন। তাকে বুড়ো বলছে নাসিরের মেয়ে। কত বড় সাহস! যার বাপ তার ভয়ে কাঁপে, সেই মেয়ে তাকে বুড়া বেটা বলে সম্বোধন করে। তিনি চোখ বড় বড় করে ক্যামেরার মধ্যে তর্জনী আঙুল তুলে শাসিয়ে বলেন, কাকে তুই বুড়া বেটা বলছিস? চিনিস আমাকে? নুসরাত অবাক হওয়ার ভান করে। গালে এক হাতের তালু রেখে অধর বাঁকিয়ে হেসে বলে, ও মা, আপনাকেই তো বুড়া বেটা বললাম। আর আপনাকে চেনার কি দরকার? আমি তো চিনি, আপনি হলেন এক কর্কশ খ্যাক খ্যাক করা বুড়া বেটা। এবার আমাকে চিনে নিন আপনি। আমি হলাম সৈয়দ নাসির উদ্দিনের ছোট মেয়ে, সৈয়দা নুসরাত নাসির। আপনি আমাকে ভালোবেসে বেটা ছেলে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। আর আপনাকে চেনার কোনো শখ, ইচ্ছে, আকাঙ্ক্ষা কোনোটাই নেই। আপনার সাথে যদি আমার কোনো দিন দেখা হয়,
তাহলে আপনাকে আমি চিনিয়ে দেব আমি কে। নুসরাত আবার কেনাই দাঁত বের করে হাসে, হাত উপরে তুলে নাচিয়ে নাচিয়ে মুখ বাঁকিয়ে গাজালানো হাসি দিয়ে বলে ওঠে, টাটা আঙ্কেল, আজ বিদায় নেই। অন্য একদিন এক জায়গায় বসে বিস্তার আলোচনা করব এবং আলোচনার শিরোনাম হবে আমি কে, আপনি কে, কে কাকে বেশি চেনে। তুই আমাকে বেশি চিনিস নাকি আমি তোকে বেশি চিনি? হে হে, বাই বাই আঙ্কেল।